আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আরও একটি অঙ্ক করব আমরা ইনডিরেক্ট মেথডে। এই অঙ্কটি আসছে 2022 সালে। অঙ্কটির প্রথমে বলা আছে, ফ্রম দ্য ফলোয়িং ডাটা অফ মেঘনা কোং লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট মেথড। অর্থাৎ ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার কথা বলা হয়েছে। তো আমরা গত ক্লাসের মতোই প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে বিবরণীর নাম অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং কোন পদ্ধতিতে করব আমরা ইনডিরেক্ট মেথড লিখেছি। আজকে এই অঙ্কটিতে সাল না দেয়া থাকায় আমরা এখানে সালটি উল্লেখ করিনি। তারপরে আমাদের যে বিবরণীর ঘর হবে সেখানে আমরা ডিটেলস এবং টাকা মোট 3টা ঘর দেব। তো সর্বপ্রথমে আমরা যখন অঙ্ক শুরু করব আমাদের এখানে প্রথমেই লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি আপনি প্রথম দুটি ক্লাস না করে থাকেন তাহলে অবশ্যই প্রথমে ওই দুইটি ক্লাস করে তারপরে আজকের ক্লাসটি করবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার নিয়ম ছিল কোন পদ্ধতিতে? ইনডিরেক্ট মেথড। এই অঙ্কটি করার নিয়ম ছিল যে সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন থেকে নেট ইনকাম খুঁজে বের করতে হবে। তো আমরা যদি প্রশ্নটি ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে প্রশ্নের কোথাও নেট ইনকামের কথা উল্লেখ নেই। তো যদি কখনো এমন কোনো অঙ্ক চলে আসে পরীক্ষায় যে প্রশ্নে নাকি নেট ইনকাম দেয়া নেই, আর যেহেতু নেট ইনকাম ছাড়া অঙ্ক শুরু করা যাবে না, তাই অবশ্যই আমাদেরকে নেট ইনকামটা বের করে নিতে হবে। তো আজকে আমরা দেখব নেট ইনকাম কিভাবে বের করতে হয় যদি প্রশ্নে দেয়া না থাকে। তো আজকে আমরা এখানে একটি সূত্র লিখে নিয়েছি। যদি প্রশ্নে নেট ইনকামের পরিমাণ বা অ্যামাউন্ট দেয়া না থাকে তাহলে আমরা কিভাবে নেট ইনকামটা বের করতে পারি সেই সূত্র আমরা এখানে লিখেছি। সূত্রটি হচ্ছে এন্ডিং রিটেইন আর্নিংস, আর ই মানে হচ্ছে রিটেন আর্নিংস। এন্ডিং রিটেইন আর্নিংস ইকুয়াল ওপেনিং রিটেইন আর্নিংস প্লাস নেট ইনকাম মাইনাস হচ্ছে ডিভিডেন্ড। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যে এন্ডিং রিটেইন আর্নিংস ইকুয়াল ওপেনিং রিটেইন আর্নিংস প্লাস নেট ইনকাম মাইনাস হচ্ছে ডিভিডেন্ড। তো আমরা যদি এই সূত্রটা পড়ি বা মুখস্থ করি তাহলে এই সূত্র দিয়ে আমরা এই 4টি আইটেমের মধ্যে যে কোনো একটি আইটেম ডানে বায়ে নিয়ে আমরা বের করতে পারবো। তো প্রশ্নটিতে আমরা খেয়াল করলে দেখব রিটেইন আর্নিংস, এন্ডিং যে রিটেইন আর্নিংস এখানে দুটি সাল দেয়া আছে, একটি হচ্ছে 2021 আর একটি হচ্ছে 2022। তো আমরা জানি যদি প্রশ্নে দুটি সাল দেয়া থাকে তাহলে অবশ্যই প্রথমটি হবে ওপেনিং বা বিগিনিং ব্যালেন্স এবং পরেরটি হবে এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স। তো এখানে আমরা 2022 সালে রিটেইন আর্নিংস দেখতে পাচ্ছি 20,475 টাকা ইকুয়াল ওপেনিং যে ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে দেয়া আছে 18,975 টাকা। তাহলে আমরা রিটেইন আর্নিংসের এন্ডিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্স লিখে ফেললাম, প্লাস আমাদের প্রশ্নে নেট ইনকাম দেয়া নেই এবং আমাদের এই নেট ইনকামটাকেই বের করতে হবে। তো আমরা এখানে নেট ইনকামটা লিখে নেব, মাইনাস হচ্ছে আমাদেরকে ডিভিডেন্ড লিখতে হবে। প্রশ্নটা পড়ে আমরা 4 নং সমন্বয়ে পাচ্ছি যে ডিভিডেন্ডস টোটালিং টাকা 9,000 ওয়ার পেইড ডিউরিং দ্য ইয়ার, মানে সারা বছর জুড়ে 9,000 টাকা ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়েছে। তাহলে ডিভিডেন্ডের পরিমাণ আমরা এখানে 9,000 টাকা লিখতে পারি। এখন আমরা
নেট ইনকামটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়ায় 18,975 প্লাস হচ্ছে নেট ইনকাম মাইনাস হচ্ছে 9,000 ইকুয়াল হচ্ছে এই 20,475কে আমরা নিয়ে যাব ডান পাশে। অর এখন আমরা শুধুমাত্র বাম পাশে নেট ইনকামকে রেখে দেব, তাহলে নেট ইনকাম সমান এখানে 20,475 থেকে আমরা এই টাকাটা বিয়োগ করব, কারণ হচ্ছে এই 18,975 এখানে প্লাসের ছিল, সমানের ওই পাশে চলে গেলে এটা হয়ে যাবে মাইনাসের 18,975। আবার এখানে এই 9,000 টাকা ছিল মাইনাসের, সমানের ওই পাশে চলে গেলে ডান পাশে চলে গেলে হয়ে যাবে প্লাসের 9,000। তাহলে আমরা পাই সুতরাং নেট ইনকাম সমান আমরা যদি 20,475 সাথে 9,000 টাকা গুণ দিই এবং সেই টাকা থেকে যদি 18,975 বিয়োগ দেই তাহলে আমাদের নেট ইনকাম দাঁড়ায় 10,500। এই হচ্ছে আমাদের নেট ইনকাম বের করার সূত্র। তাহলে আমরা এই অঙ্কে পেলাম নেট ইনকাম 10,500। অথবা আমরা যদি চাই এই সূত্রটা মুখস্থ করলেই আমরা এখানের 4টা আইটেমের যে কোনো একটি আইটেম বের করতে পারি। এখন যদি কেউ বলে আমাকে নেট ইনকাম বের করতে বলছে, আমি শুধু নেট ইনকামটা বাম পাশে রেখে বাকি সূত্রটা আমি লিখব, তাহলে কিভাবে লিখতে হবে? তাহলে লিখতে হবে নেট ইনকাম সমান এন্ডিং রিটেন আর্নিংস মাইনাস হচ্ছে ওপেনিং রিটেন আর্নিংস প্লাস হচ্ছে ডিভিডেন্ড। এইভাবে যদি আমরা চাই করতে পারি যে নেট ইনকাম যেহেতু বের করতে বলা হয়েছে তাহলে আমরা নেট ইনকামকে বাম পাশে রেখেই আমরা সূত্রটা মুখস্থ করব। এতে করে একটা সমস্যা কি, 4টা আইটেমের জন্য 4টা সূত্র মুখস্থ করতে হয়। তো আমরা যদি 4টা আইটেমের জন্য 4টা সূত্র মুখস্থ করতে না চাই তাহলে আমরা এই প্রথম যে সূত্রটি লিখেছি সেই সূত্রটি আমরা মুখস্থ করে ফেলব, আর এটা ডানে এবং বায়ে নিয়ে আমরা যে কোনো একটির মান বের করতে পারবো। যদি সরাসরি বের করতে চাই তাহলে নেট ইনকাম সমান এন্ডিং রিটেন আর্নিংস মাইনাস ওপেনিং রিটেন আর্নিংস প্লাস হচ্ছে ডিভিডেন্ড। এভাবে আমরা নেট ইনকাম বের করতে পারি। তাহলে আমরা এখানে নেট ইনকাম পাচ্ছি 10,500। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই অঙ্কের নেট ইনকাম হচ্ছে 10,500। তারপরে আমাদেরকে যে লেখাটি অবশ্যই লিখতে হবে সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ provided by operating activities। এই লেখাটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে। গত ক্লাসেও আমরা আলোচনা করেছি যে এটার অর্থ কী ছিল। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে সমন্বয়, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ, অর্থাৎ নেট ইনকামকে নেট ক্যাশে রূপান্তরের জন্য, রিকনসাইল মানে হচ্ছে রূপান্তরের জন্য কি সমন্বয়, এই জন্য আমরা লিখেছি অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে অপারেটিং কার্যক্রম দ্বারা। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি যে ইনডিরেক্ট মেথডে সর্বপ্রথমে নেট ইনকাম লেখার পরে এই নেট ইনকামের সাথে 3টি জিনিস যোগ বিয়োগ করতে হয়। এর প্রথমটি হলো ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় অথবা অবলোপন, ডেপ্রিসিয়েশন অথবা অ্যামorটাইজেশন। তো আমরা সম্পূর্ণ প্রশ্নটি পড়ে পেলাম সমন্বয়ের 1 নম্বরে বলা আছে
ডেপ্রিসিয়েশন অন মেশিনারি ৭৫০০। তার মানে হচ্ছে আমরা এই অঙ্কে ডেপ্রিসিয়েশন পেলাম ৭৫০০, আর আমরা জানি ডেপ্রিসিয়েশনকে এই নেট ইনকামের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এজন্য আমরা এটার পাশে ব্র্যাকেট দিইনি। যদি বিয়োগের হতো তাহলে দুই পাশে ব্র্যাকেট দিতাম, তাহলে ডেপ্রিসিয়েশন আমাদের এখানে কি হবে, যোগ হবে। তাহলে নেট ইনকামের সাথে প্রথম দফা হচ্ছে ডেপ্রিসিয়েশন, এবং পরের যেই দফাটি যুক্ত হওয়ার কথা সেটি হচ্ছে কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। আমরা পুরো প্রশ্নটি পড়ে সমন্বয় 2 পেলাম। এখানে বলা আছে মেশিনারি কস্টিং টাকা ৯,০০০ অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা ৬,০০০ হ্যাজ একুমুলেটেড ওয়াজ সোল্ড ফর টাকা ৪,৫০০। এখানে বলা হয়েছে একটি মেশিন ক্রয় করা হয়েছে ৯,০০০ টাকা দিয়ে, সাথে বলা আছে অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা ৬,০০০। এই ৯,০০০-এর মধ্যে ডেপ্রিসিয়েশন হয়েছে, অর্থাৎ ব্যবহার করার কারণে ওই সম্পদের মূল্য হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? ৬,০০০। তাহলে এই ৯,০০০ টাকা দামের সম্পদের অবচয় হয়েছে ৬,০০০, তাহলে ওই সম্পদের বর্তমান মূল্য দাঁড়ায় ৩,০০০ টাকা। আমরা জানি এই ৩,০০০ টাকাকে আমরা বই মূল্য বা পুস্তক মূল্য অথবা কারেন্ট মার্কেট প্রাইস বলতে পারি। তো আমাদের কোনো সম্পদের লাভ অথবা ক্ষতি হয়েছে কিনা সেটা জানতে হলে সর্বপ্রথমে আমাদেরকে বাজার মূল্য বা কারেন্ট মার্কেট প্রাইসটা বের করতে হবে। তো আজকের কারেন্ট মার্কেট প্রাইস হলো ৩,০০০। আবার বলে রাখছি, কারেন্ট মার্কেট প্রাইস বের করার নিয়ম হচ্ছে কোনো সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে মোট পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করে দেওয়া। যদি আমরা ক্রয় মূল্য থেকে বা অর্জন মূল্য থেকে মোট ডেপ্রিসিয়েশন একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করে দেই, বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কারেন্ট মার্কেট প্রাইস। এখন আমরা পেলাম কারেন্ট মার্কেট প্রাইস কত? ৩,০০০ টাকা। এখন এই ৩,০০০ টাকার সম্পদ যদি ৩,০০০-এর বেশিতে বিক্রি হয় তাহলে প্রতিষ্ঠানের লাভ, আর যদি ৩,০০০-এর কমে বিক্রি হয় তাহলে প্রতিষ্ঠানের লস। আমরা প্রশ্নটা পড়ে দেখলাম, শেষে বলা আছে হ্যাজ একিউমুলেটেড ওয়াজ সোল্ড ফর টাকা ৪,৫০০, যেটা নাকি ৪,৫০০ টাকায় কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। এটার বর্তমান মূল্য হচ্ছে ৩,০০০, কিন্তু বিক্রি করা হয়েছে তার চেয়ে বেশি। কততে? ৪,৫০০ টাকায়। তাহলে আমরা দেখতে পাই এখানে ১,৫০০ টাকা কি হয়েছে, লাভ হয়েছে, গেইন হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি এই অঙ্কে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হয়েছে, ক্ষতি হয়নি। কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমরা আজকে লিখব গেইন অন সেল অফ ইকুইপমেন্ট। তাহলে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট আমরা কত টাকা পেলাম? আমরা পেলাম হচ্ছে ১,৫০০ টাকা। আর আমরা জানি যদি গেইন হয় তাহলে বিয়োগ হবে, লাভ যদি হয় তাহলে বিয়োগ হবে, আর যদি লস হতো তাহলে আমরা কি করতাম, এখানে যোগ করতাম। তাহলে আমরা এখানে দুইটা আইটেম পেয়ে গেলাম, একটা হচ্ছে অবচয় আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। এখন তৃতীয় নম্বর যে দফা সেটা ছিল চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। আমরা প্রশ্ন পড়ে দেখতে পাই এখানে চলতি সম্পদের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল ২০২১ সালে মানে প্রারম্ভিকে দেয়া আছে ২১,০০০ আর সমাপনীতে দেয়া আছে ২৩,২৫০ টাকা। তাহলে আমরা দেখতে পাই এখানে ২,২৫০ টাকা অ্যাকাউন্টস রিসিভেবল বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখব ইনক্রিজ ইন AR অ্যাকাউন্টস রিসিভেবল। AR মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। আর আমরা জানি যদি কোনো সম্পদ বাড়ে তাহলে সেটা নগদ থেকে কি হয়, বিয়োগ হয়। AR যেহেতু সম্পদ, তার মানে হচ্ছে AR যতটুকু বৃদ্ধি পেয়েছে ঠিক সমপরিমাণ নগদ থেকে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা কত টাকা বিয়োগ করব? ২,২০০ কত টাকা? ৫০ টাকা। ২,২৫০ টাকা বিয়োগ করব। এই টাকাটা আমরা কিভাবে বের করলাম? এটা আমরা বের করলাম, সমাপনীতে ছিল ২৩,২৫০ টাকা এবং প্রারম্ভিকে ছিল ২১,০০০ টাকা। অর্থাৎ প্রারম্ভিকে ছিল ২১,০০০ টাকা, যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৩,২৫০ টাকা। এই জন্য ২৩,২৫০ টাকা থেকে আমরা ২১,০০০ টাকা বিয়োগ করে দিলাম। এর ফলে আমাদের এখানে বিয়োগফল দাঁড়ালো ২,২৫০ টাকা, যা নাকি বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমরা এখানে বিয়োগ করেছি, কারণ আমরা জানি AR হচ্ছে একটি সম্পদ, আর এও জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেই
সম্পদটা নগদ থেকে কি হবে, বিয়োগ হবে, এই জন্য আমরা এখানে বিয়োগ করলাম। আরও একটি সম্পদ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রারম্ভিকে ছিল 33,000, সমাপনীত হয়েছে 12,000। আমরা দেখতে পাই যে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 21,000 টাকা হ্রাস পেয়েছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 21,000 টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি ডিক্রিজ, বাড়ার কারণে ইনক্রিজ লিখেছি, এখন কমার কারণে আমরা লিখব ডিক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এম দ্বারা মার্চেন্ডাইজ, আই দ্বারা ইনভেন্টরি। কত টাকা ছিল? 33,000 টাকা ছিল, সেটা হয়েছে 12,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 21,000 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ মজুত পণ্য হ্রাস পেয়েছে। আর আমরা জানি মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে সম্পদ, আর এও জানি সম্পদ যদি হ্রাস পায় তাহলে তার সমপরিমাণ টাকা নগদের সাথে কি হবে, যোগ হবে। এর ফলে আমরা 21,000 টাকাকে কি করব, যোগ করব। তাহলে এই দুইটা পেলাম আমরা সম্পদ। এরপরে যদি আমরা দায়ের দিকে তাকাই, দায়ের মধ্যে একটি হলো অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল প্রারম্ভিকে দেয়া আছে 30,000, সমাপনীতে দেয়া আছে 29,250 টাকা। আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল হ্রাস পেয়েছে, তাহলে আমরা লিখব ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে দায়, আর আমরা জানি দায়ের সাথে নগদের ধনাত্মক সম্পর্ক, মানে হচ্ছে দায় যদি বাড়ে নগদও বাড়বে, দায় যদি কমে নগদও কমবে। তাহলে এপি যেহেতু একটি দায়, আর এই এপি যেহেতু ডিক্রিজ হয়েছে, হ্রাস হয়েছে, তাই এই এপির টাকাটা আমরা নগদ থেকে কি করব, বিয়োগ করব। আর আমরা দেখতে পাচ্ছি এপির প্রারম্ভিক ব্যালেন্স ছিল 30,000 টাকা এবং সমাপনী ব্যালেন্স হচ্ছে 29,250 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 750 টাকা কি পেয়েছে, হ্রাস পেয়েছে। যেহেতু 750 টাকা এপি বা দায় হ্রাস পেয়েছে, তাই নগদ থেকে এটা কী হবে, বিয়োগ হবে। তারপরে আমরা দায়ের মধ্যে আরও একটি দায় দেখতে পাই, সেটা হচ্ছে ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবলের প্রারম্ভিক ছিল 4,500 আর সমাপনী হচ্ছে 7,650 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্যাক্স পেয়েবল ইনক্রিজ পেয়েছে, তাহলে আমরা লিখব বৃদ্ধি পেয়েছে যেহেতু ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল। টিপি মানে হচ্ছে ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবল ছিল 7,650 টাকা। 7,650 টাকা হচ্ছে সমাপনী। এই সমাপনী থেকে আমাদের প্রারম্ভিকটাকে বিয়োগ করতে হবে 4,500 টাকা। প্রারম্ভিক 4,500 ছিল, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 7,650 টাকা, তার মানে বৃদ্ধি পেয়েছে। আমরা এও জানি ট্যাক্স পেয়েবল যেহেতু দায়, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ওই দায়ের টাকাটা নগদের সাথে কি হবে, যোগ হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে 3,150 টাকা, আর এখানে 3,150 টাকাকে আমরা কি করব, যোগ করব। আমরা এখানে তিনটি আইটেম পেয়ে গিয়েছি। একটি ছিল, প্রথমটি ছিল ডেপ্রিসিয়েশন, আমরা পেয়েছি। তারপরে হচ্ছে গেইন অথবা লস, মানে হচ্ছে লাভ অথবা ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি, সেটা পেয়েছি দুইটা। আর এখানে সম্পদ এবং দায় পেয়েছি। তাহলে নেট ইনকামের সাথে যে তিনটি জিনিস যোগ বিয়োগ হওয়ার কথা ছিল, সেই তিনটি জিনিস আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা এই টাকাগুলোকে যোগ বিয়োগ করব। এই টাকাগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ায় 27,150 টাকা। আর এই 27,150 টাকার সাথে যদি উপরের 10,000 টাকা আমরা যোগ করি তাহলে আমাদের এখানে টাকা দাঁড়াবে 37,650 টাকা। আর এই টাকাটার সোজাসুজি আমাদেরকে লিখতে হবে নিট ক্যাশ provided by operating activities। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝে এসেছে। তারপরে আমরা চলে যাব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাওয়ার পরে
আমরা এখানে যে কাজটা করব সবার প্রথমে আমরা জানি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কোনো স্থায়ী সম্পদ যদি ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেই দফাগুলোই এখানে আসবে। তো আমরা প্রশ্ন পড়ে দেখব স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় আছে কিনা। আমরা যদি প্রশ্নে খেয়াল করি, আমরা ফার্নিচারের দিকে তাকালে দেখব ফার্নিচারের প্রারম্ভিক ব্যালেন্স ছিল 975 টাকা এবং সমাপনী ব্যালেন্স হচ্ছে 1125 টাকা, অর্থাৎ ফার্নিচার বৃদ্ধি পেয়েছে। যেহেতু ফার্নিচার বৃদ্ধি পেয়েছে এখান থেকেই বোঝা যায় যে ফার্নিচার অবশ্যই ক্রয় করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি পারচেজ অফ ফার্নিচার। পারচেজ অফ ফার্নিচার আমাদের এখানে 1125 মাইনাস হচ্ছে 975 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পারচেজ অফ ফার্নিচার বৃদ্ধি পেয়েছে 150 টাকা। আর যেহেতু আমরা পারচেজ করেছি অর্থাৎ আমাদের থেকে টাকা চলে গেছে, তাই এই টাকাটা আমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা যদি ল্যান্ডের দিকে তাকাই, ল্যান্ডে প্রারম্ভিক আছে 6000, সমাপনী হচ্ছে 12000। এখানেও আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে পারচেজ করলেই কোনো কিছু কোনো সম্পদ বৃদ্ধি পায়। যেহেতু এখানে ল্যান্ড বৃদ্ধি পেয়েছে তাহার মানে হচ্ছে এখানে পারচেজ করা হয়েছে। তাহলে লিখতে হবে পারচেজ অফ ল্যান্ড। পারচেজ অফ ল্যান্ড, ল্যান্ডের সমাপনী ভ্যালু ছিল 12000 কিন্তু প্রারম্ভিক ভ্যালু ছিল 6000। এর মানে হচ্ছে 6000 টাকার ল্যান্ড কী করা হয়েছে? ক্রয় করা হয়েছে। আর আমরা এও জানি যে পারচেজ করলে আমার থেকে টাকা চলে যাবে, তাহলে এই 6000 টাকাও আমার এখানে বিয়োগ করতে হবে। এবার যদি আমরা মেশিনারিজের দিকে তাকাই, সমন্বয়ে 3 নম্বর সমন্বয়ে বলা আছে পারচেজ অফ মেশিনারি 4 টাকা 36,000। তার মানে এখানেও আমাদেরকে পারচেজ লিখতে হবে পারচেজ অফ মেশিনারি, পারচেজ অফ মেশিনারি কত হাজার? সমন্বয়ে সরাসরি বলা আছে 36,000 টাকা। এই টাকাটাও যেহেতু এখানে পারচেজ করা হয়েছে তাই এই টাকাটাও কী করতে হবে? বিয়োগ করতে হবে। তারপরে যদি আমরা 2 নম্বর সমন্বয়ে দেখি, সেখানে বলা হয়েছে লাস্টের দিকে যে ওয়াজ সোল্ড ফর টাকা 4500। তার মানে হচ্ছে 9000 টাকার যে সম্পদ ছিল, মেশিনারি কস্টিং টাকা 9000, অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 6000। কিছুক্ষণ আগে যেই টাকাগুলো দিয়ে আমরা লাভ অথবা লস বের করেছিলাম, এই অঙ্কের ক্ষেত্রে গেইন বের করেছিলাম, সেখানের বিক্রয় মূল্যটাই এখানে আসবে। সেখানে বলা হয়েছে যে মেশিনারি কস্টিং টাকা 9000, মেশিনারি কস্টিং টাকা 9000 অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 6000 হ্যাজ একিউমুলেটেড ওয়াজ সোল্ড ফর টাকা 4500। আমাদের সামনের 9000 এবং 6000 এই মুহূর্তে কাজে লাগবে না, পূর্বে এগুলো কাজে লেগেছে। এখন আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে 4500। তাহলে আমরা লিখতে পারি সেল অফ মেশিনারি, সেল অফ মেশিনারি কত টাকা? 4500 টাকা। 4500 টাকা। আমরা জানি সেল যদি হয় তাহলে টাকা আসে, এই জন্য এই টাকাটাকে এখানে যোগ করতে হবে। আমরা প্রশ্ন পড়ে দেখি যে আর এখানে কোনো আইটেম নাই যে আইটেমগুলো নাকি ইনভেস্টিংয়ে আসতে পারে, এই জন্য আমরা এখন এই টাকাগুলোকে যোগ বিয়োগ করব। আমরা যোগ বিয়োগ করলে পাবো 37,650 টাকা। যেহেতু এখানে সবগুলো টাকায় মাইনাসের শুধু একটা ছাড়া, এর মানে হচ্ছে এখানে বিয়োগের 37,650 টাকা আসবে। আর যেহেতু এটা মাইনাসের, এই জন্য আমাদের এখানে লিখতে হবে নিট ক্যাশ ইউজড ইন, ইউএসইডি, ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপরে আমাদের যে অংশটি আছে সেটিতে চলে যাব, সেটি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং
অ্যাক্টিভিটিস। তো আমরা জানি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোনগুলো আসে। যদি লভ্যাংশ প্রদান থাকে তাহলে সেটা আসবে, যদি সাধারণ শেয়ার ইস্যু করা হয় তাহলে সেটা আসবে, যদি বন্ড পরিশোধ করা হয় তাহলেও সেটা আসবে। আমরা প্রশ্ন পড়ে দেখতে পাই যে এখানে ক্যাশ ডিভিডেন্ড দেয়া আছে, ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড দেয়া আছে কত টাকা? ডিভিডেন্ড পেইড দেয়া আছে 4 নাম্বার সমন্বয়ে ডিভিডেন্ড টোটালিং টাকা 9,000 ওয়াজ টাকা 9,000 ওয়ার পেইড ডিউরিং দ্য ইয়ার। তার মানে হচ্ছে ডিভিডেন্ড দেওয়া হয়েছিল 9,000 টাকা। আমরা জানি ডিভিডেন্ড পেইড করলে টাকা চলে যাবে, এই জন্য বিয়োগ করতে হবে। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন স্টকের প্রারম্ভিক ব্যালেন্স ছিল 45,000 টাকা, যেটা সমাপনীত হয়ে গেছে 55,500 টাকা। তার মানে হচ্ছে 10,500 টাকা এখানে বৃদ্ধি পেয়েছে। তো আমরা জানি যেহেতু শেয়ার মূলধন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শেয়ার ইস্যু করা হয়েছে, তাহলে আমরা লিখব ইস্যুয়েন্স অফ কমন স্টক। ইস্যুয়েন্স অফ কমন স্টক কত টাকা? 10,500 টাকা। 10,500 টাকা। আমরা জানি শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে নগদ টাকা বৃদ্ধি পায়, নগদ টাকা আসে, এজন্য আমরা এই 10,500 টাকা এখানে কি করব? যোগ করব। তা আমাদের এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আর কোনো দফা নেই আসার মতো। আমরা এই দুইটা যোগ বিয়োগ করলে আমাদের টাকা আসবে 1,500 টাকা। তাহলে আমরা এই টাকাটার সোজাসুজি আমরা লিখতে পারি নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 1,500 টাকা হচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই 37,650 টাকা প্লাসের 37,650 টাকা মাইনাসের আর হচ্ছে 1,500 টাকা হচ্ছে প্লাসের, এই তিনটা জিনিসকে, এই তিনটা অ্যামাউন্টকে আমাদের কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। তো আমরা যদি এই তিনটা জিনিসকে যোগ বিয়োগ করি, এখানে একটা দাগ দিয়ে নেব। এই তিনটা জিনিসকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের আছে 37,650, আবার এখানে আছে মাইনাসের 37,650। তাহলে এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আর থাকতেছে কত? 1,500 টাকা হচ্ছে আমাদের এখানে ধনাত্মক থাকতেছে বা প্লাসের থাকতেছে। আর এই 1,500 টাকায় আমরা কি বলবো? ইনক্রিজ ইন ক্যাশ। ইনক্রিজ ইন ক্যাশ আমরা লিখবো এখানে, যেহেতু এখানে লেখার জায়গা নাই আমরা ওই পাশে গিয়ে লিখব ইনক্রিজ ইন ক্যাশ হচ্ছে কত? 1,500। আর আমরা জানি এটার সাথে আমাদেরকে অ্যাড করতে হবে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। এখানের ঘরটি দেয়া হয়নি, আমরা আশা করি আপনারা বুঝে নেবেন। এখানে আরও একটি ঘর, কারণ এখানে এই 1,500 টাকা প্রথম ঘরে না, দ্বিতীয় ঘরে ছিল। সো আমরা ধরে নিলাম যে এইটা দ্বিতীয় ঘরে লেখা হয়েছে। আর ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল 7,500 টাকা। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের হয় 9,000 টাকা। তাহলে এটার নাম হচ্ছে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। আর এখানে যে 1,500 টাকা বের হয়েছিল, আমরা জানি এই 1,500 টাকা আমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে এই অঙ্কের উত্তর, অর্থাৎ আজকে এই অঙ্কের উত্তর হচ্ছে কত? 1,500 টাকা।
যেটা নাকি আমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে বলতে পারবো যে আসলে এই অঙ্কের যে ইনক্রিজ ইন ক্যাশ অথবা ডিক্রিজ ইন ক্যাশ কত হবে সেটা আমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথেই বুঝতে পারবো। এবং অঙ্ক করার পরে যদি ওই প্রশ্নে প্রাপ্ত অ্যামাউন্টের সাথে যদি এই অ্যামাউন্টে মিলে যায় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্ক হয়েছে। তাহলে আমরা এখানে ইনক্রিজ ইন ক্যাশের সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স ৭,৫০০ টাকা যোগ করার ফলে আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স দাঁড়ায় ৯,০০০ টাকা। তো আমাদের এইখানেই অঙ্কটি শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যত প্রশ্ন আছে বা যত অজানা জিনিস আছে আশা করি সবগুলো জানতে পারবেন। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।